মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুরু, পরিবেশে সন্তুষ্ট সিইসি। নির্বাচন বানচালের যে কোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। সার্বিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের সঙ্গে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বৈঠক। নির্বাচন সামনে রেখে পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ দুদু। প্রশাসনের একটি অংশ ঝুঁকেছে বিএনপির দিকে, অভিযোগ এনসিপির। এমন পরিস্থিতিতে নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন। আইপিএল বন্ধের নির্দেশ সরকারের, ভারত মুস্তাফিজের খেলা নিষিদ্ধ করায় বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। শুরু হয়েছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল, চলবে শুক্রবার পর্যন্ত। এদিকে এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু আছে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে ইসির আপিল কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি মন্তব্য করেন। নির্বাচন কমিশনে আপিল কেন্দ্রে অঞ্চল ভেদে 10টি বুথ স্থাপন করা হয়েছে। এসব আপিলের শুনানি শুরু হবে 10 জানুয়ারি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এর আগে রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শেষ হয়েছে। 300 আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 1842 জনের আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে 723 জনের আবেদন। ঢাকা মহানগরে 15টি আসনে 194 জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বাতিল করা হয় 63 জনের। জামায়াতের একজন প্রার্থী সহ 2 জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। আর ঢাকা 13 ও 15 আসনে 20টির মধ্যে 12টি বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট, দেখতেছেন তো আপনারা। এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৈকত, আজ থেকে তো মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি শুরু হয়েছে। তো এই শুনানির সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? বিপাশা, আজকে সকাল থেকেই কিন্তু এই কার্যক্রমটা শুরু হয়েছে। আপনি জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ যে নির্বাচন, সেই নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল তারা যেমন এখানে এসে আপিল করতে পারবেন এবং যাদেরটা বৈধ তাদের বিরুদ্ধেও অনেকে আপিল করতে পারবেন। সেই অনুযায়ী কিন্তু নির্বাচন কমিশনের 10টি বুথ নির্মাণ করা হয়েছে এবং সেই 10টি বুথেই কিন্তু সারা বাংলাদেশের যেসব প্রার্থীদের মনোনয়ন বা নমিনেশন ফর্ম বাতিল করা হয়েছে তারা এখানে এসে তাদের সেই আপিলটা নির্বাচন কমিশন করবে এবং আগামী 9 তারিখ পর্যন্ত এই আপিল কার্যক্রম চলবে। 10টি বুথের মধ্যে আমরা এখন পর্যন্ত যে খোঁজ নিয়েছি, সকাল থেকে এখন পর্যন্ত 11টি মনোনয়নের যে আপিল, যার প্রার্থীতা অবৈধ ঘোষণা করেছেন তারা আপিল করেছে। তার মধ্যে কিন্তু ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 4টি আপিল করা হয়েছে। তবে সেই 4টির মধ্যে 2টি নরসিংদীতে, একটি নারায়ণগঞ্জে, একটি মুন্সিগঞ্জের। মোট ঢাকায় যাদের নমিনেশন ফর্ম বাতিল করা হয়েছে ঢাকা মহানগরীর, তাদের কেউ এখন পর্যন্ত আপিল করেননি। তবে অনেকে এসে খোঁজ নিয়েছেন কি কি পেপার এখানে লাগে, সেই সব বিষয়ে কিন্তু খোঁজ নেন। এবং আমরা এখন পর্যন্ত জানি যে ময়মনসিংহ, সিলেট, চিটাগাং সহ অনেক জায়গায় এখন পর্যন্ত কোনো প্রার্থী এখন পর্যন্ত আপিল করেননি। এবং যেহেতু সময় রয়েছে আজকে 5 থেকে আগামী 9 জানুয়ারি, এই কয়েকদিনে তারা বিভিন্নভাবে খোঁজ নিচ্ছে এবং আমরা যারা এখানে বুথে রয়েছে তাদের থেকেও জানার চেষ্টা করেছি যে এক একজন প্রার্থী যারা ইসিতে আপিল করবেন তারা তাদের হলফনামা এবং রিটার্নিং কর্মকর্তা যেসব পেপার দিয়েছিলেন সবকিছুর কিন্তু তারা 7টি সেট নিয়ে আসবেন, 7 সেট আবেদন। সব মিলে এই কার্যক্রম চলছে এবং প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সকালে তিনি এসেছেন এবং তিনি বলেছেন নির্বাচনের পরিবেশ ভালো, সবকিছু ভালো। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব তিনিও এসেছেন, তিনিও এইসব পরিদর্শন করেছেন। সব মিলিয়ে বলা চলে যে বিপাশা আগামী 9 জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং তখনই পর্যন্ত জানা যাবে যে কতজন আপিল করলো এবং এরপরে যেহেতু শুনানি হবে সেখানে কমিশন সিদ্ধান্ত নেবেন এই আপিল যারা করেছে তারা কি প্রার্থীতা ফিরে পাবেন কিনা। তো বিপাশা এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে এই নমিনেশনের যে আপিলের সর্বশেষ পরিস্থিতি। সৈকত, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইলেকশন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈকত সাদিক। নির্বাচন বানচালের যে কোনো চেষ্টা কঠোর হাতে দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 19তম সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর।
আসন্ন নির্বাচন কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেজন্য সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হচ্ছে। প্রচারণা নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার যথাসময়ে নির্বাচনের ব্যাপারে অটল। যারা বানচালের চেষ্টা করবে তারা ব্যর্থ হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে বলা হয়েছে। জানান, জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো বা বাধাগ্রস্ত করার চেষ্টা, প্রতিরোধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোট কেন্দ্রে যে কোনো সময় যে কোনো স্থানে প্রবেশ করতে পারবে। সভায় সিদ্ধান্ত হয়েছে, রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। এ বিষয়ে ছাড় দেওয়া হবে না। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় শিগগিরই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। এর মধ্যে 11 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানান, আগামী 7 তারিখের মধ্যে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছি। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা সহ অধিক সক্রিয় তৎপর থাকা এবং সকল বাহিনীর গোয়েন্দা তথ্যোপাত্য সমন্বয় করার কথা নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ৭১-এর বিরোধী শক্তি যেন রাজনীতিতে ভূমিকা রাখতে না পারে সে বিষয়ে তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে এমনটা জানান জোটের শীর্ষ নেতা বজলুর রশিদ ফিরোজ। বেলা 11:30টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সিপিবি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ সেখানে যান শোক ও সমবেদনা জানাতে। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ বলেন, 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে। সরকার ও বিরোধী দল সবাই মিলে একসঙ্গে বাংলাদেশকে গড়ে তুলতে চান বলে জানান তারেক রহমান। তিনি আরও বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা নিয়ে ব্যবসা করেছে, আর আগামীতে মুক্তিযুদ্ধ বিরোধীরা যাতে রাজনৈতিকভাবে ভূমিকা না রাখতে পারে সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। মুক্তিযুদ্ধকে বাদ দিলে, ৭১-কে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। কাজে মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। সেই কথাটা উনি এখানে বললেন। আমরা আমাদের দিক থেকে বলছি যে হয়তো বিভিন্ন বিষয়ে আমাদের মত পার্থক্য থাকবে, কিন্তু সবসময় আমাদের যাতে একটা পলিটিক্যাল কালচার, রাজনৈতিক যে একটা সহনশীলতা, ফিলোসফিক্যাল টলারেন্স সেটা থাকে, সেটা একটা গণতন্ত্রের জন্য সেটাই একটা সৌন্দর্য। দর্শক, এই মুহূর্তে গুলশান কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর, যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাবিল, তারেক রহমান গুলশান কার্যালয়ে কখন এসেছেন আর এই মুহূর্তে সর্বশেষ তথ্য আমাদের জানাবেন। বিপাশা, আমরা দেখেছি সকাল 11:40-এর পর তারেক রহমান প্রতিদিনের মতো কিন্তু গুলশানের যে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয় সেখানে এসেছেন, এবং তারপর আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিশেষ করে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা তারা এসেছিলেন এবং তারা তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। এবং বৈঠক শেষে নেতারা যে ব্রিফিং করেছেন সেখানে আমাদেরকে জানিয়েছেন তারা তারেক রহমানের সাথে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন এবং তারা যেটি আহ্বান জানিয়েছেন যাতে পরবর্তী বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার যে বাস্তবায়ন করা হয় সেটি তারা আহ্বান জানিয়েছেন। এবং তারেক রহমানও তাদেরকে আশ্বস্ত করেছেন যে মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করেই 24 এবং 90-এর যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে তাহলে তারা কাজ করবেন। এই ধরনের আশ্বাস তারেক রহমানের পক্ষ থেকেও দেওয়া হয়েছে। এছাড়াও তারা নির্বাচন নিয়েও কথা বলেছেন, আমাদেরকে যেটি জানিয়েছেন, এবং বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সার্বিক দেশের যে অবস্থা সেটি তারা কথা বলেছেন। এবং এরপরে আমরা দেখেছি জোনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের যে প্রধান সমন্বয়কারী, তিনিও কিছুক্ষণ আগেই কার্যালয়ে প্রবেশ করেছেন। এছাড়াও আমরা দেখেছিলাম যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বেশ কয়েকজন কার্যালয়ে প্রবেশ করেছে। আপনি জানেন যে বিএনপির যে 7 দিনের শোক বেগম জিয়ার মৃত্যুতে সেটি এখনো চলমান রয়েছে। তারা আসছেন শোক এবং সমবেদনা জানাচ্ছেন, শোক বইয়ে স্বাক্ষর করছেন, সেই সাথে দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিভিন্ন দলের সাথেও তারেক রহমান বৈঠক করছেন। বিপাশা। নাবিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, গুলশান কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগেরও দায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে সামনের নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না। সকাল থেকে শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ মানুষের। সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান তারা। বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশ ও মানুষের জন্য কাজ করেছেন বলে মৃত্যুর 7 দিন পরেও বেগম খালেদা জিয়াকে স্মরণ করছে দেশের জনগণ। জনমানুষের হয়ে কাজ করার কারণে বেগম খালেদা জিয়া দেশের নেত্রী হয়ে উঠেছিলেন। দেশ ও জনগণের বিষয়ে আপোষ না করায় তিনি আপোষহীন নেত্রী হয়েছিলেন। আর এসব কারণেই বেগম খালেদা জিয়াকে মানুষ মনে রেখেছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব যারা বিভিন্ন সময়ে নিজেদের ব্যক্তিগত অথবা দলগত সুযোগ সুবিধার জন্য তারা রাজনীতিতে বিভিন্ন সময়ে আপোষ করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন অনন্য ব্যক্তিত্ব, যিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে দেশের স্বার্থ এবং গণতন্ত্রের স্বার্থ সেটাই ছিল তার জন্য সর্বাগ্রে, যেখানে তার নিজের জীবনকে তিনি তুচ্ছ করেছিলেন এই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। দর্শক, বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে এই মুহূর্তে আছেন সহকর্মী মোবাশ্বের আহমেদ। যোগ দিচ্ছি তার সঙ্গে। মোবাশ্বের, বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় আপনি কেমন দেখছেন? জি বিপাশা, আপনি যেমনটি আমাকে জিজ্ঞেস করেছিলেন আসলে যে বেগম খালেদা জিয়ার যে সমাধি, সেই সমাধিস্থলে যে সাধারণ মানুষের ভিড়, সেটি কিন্তু আজ সকাল থেকেও বিপুল পরিমাণে আমরা এখানে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদেরকে দেখতে পেয়েছি। নেতাকর্মীদের পাশাপাশি আমরা কিন্তু এখানে সাধারণ যে মানুষ রয়েছে তাদেরকে আসলে এখানে দেখতে পেয়েছি। আমরা যদি আপনাকে দেখাতে চাই যে এই জায়গাটিতে কিন্তু সকাল থেকে সর্বস্তরের মানুষের পাশাপাশি বিএনপির বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং এই অল্প কিছুক্ষণ আগে এখানে ওলামায়া দল তারা এসেছেন এবং তারা কিন্তু এখানে মিলাদ করেছেন এবং দোয়া পাঠ করেছেন। দোয়া করে তারা কিন্তু এখান থেকে এখন চলে গিয়েছেন। তার আগে এখানে বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এসেছিলেন। তার আগে বিএনপির আরেক নেতা শামসুজ্জামান দুদু তিনিও এসেছিলেন। পর্যায়ক্রমে বা ধারাবাহিকভাবে আসলে এখানে নেতাকর্মীরা আসছেন। আরও একটি বিষয় যদি আমি আপনাকে বলি যে যেই সব মানুষ, অর্থাৎ যেসব সাধারণ মানুষ আসলে কখনোই সরাসরি বেগম খালেদা জিয়াকে তার জীবদ্দশায় দেখেনি, তারাও কিন্তু আসলে এখানে এসেছেন যে শেষবারের মতো তাদের যে প্রিয় নেত্রী তাকে যেন শেষ শ্রদ্ধা জানাতে পারেন, তার কবরটা জিয়ারত করতে পারেন, এমনটিই কিন্তু আমাকে জানিয়েছে যারা এখানে আসলে দূর দূরান্ত থেকে এসেছে। অনেকে চুয়াডাঙ্গা থেকে এসেছে, অনেকে কুমিল্লা থেকে এসেছে, কেউ সাভার থেকে এসেছে বলেও আমি জানতে পেরেছি তাদের সাথে কথা বলার পর। এছাড়া আরও যদি আমি আপনাকে একটা বিষয় বলে রাখতে চাই যে এই যে এখানে যে শ্রদ্ধা নিবেদনটা হচ্ছে, এই স্থলে কিন্তু এখানে দোয়া পাঠের ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে সবসময় কোরআন তেলাওয়াত চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং এটা আরও কিছুক্ষণ আরও সারাদিন থাকতে পারে এবং 3টা নাগাদ বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে সর্বশেষ। অবশ্যই ধন্যবাদ আপনাকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, তারেক রহমানের সঙ্গে এনএসআই প্রধানের সাক্ষাৎই প্রমাণ করে প্রশাসনের একটি অংশ বিএনপির দিকে ঝুঁকে গেছে। সোমবার সকালে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এনসিপির আজাদী কর্মসূচির উদ্বোধন করে তিনি কথা বলেন, প্রশাসনের এমন আচরণ হাসিনার সময় দেখা যেত। নতুন বাংলাদেশে এমন আচরণ বলে দেয় ভবিষ্যতে আরেকটি ফ্যাসিজমের দিকে যাচ্ছে দেশ। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতিত বিএনপি ক্রমেই জুলাই আন্দোলনের বিরোধীদের কাছে হাইজ্যাক হয়ে যাচ্ছে। প্রশ্ন রাখেন, যদি প্রশাসন বিএনপিকেই সহযোগিতা করবে তাহলে নির্বাচনের দরকার কি? এর আগে ফজরের নামাজের পর আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। যারা বিএনপির সাধারণ নেতাকর্মীদের হত্যার বৈধতা উৎপাদন করেছে, যেসব মিডিয়া, যেসব মাফিয়া,
যেসব লুটেরা, তাদের সাথে গতকাল দেখলাম জনাব তারেক জিয়া রহমানের হাস্যোজ্জ্বল ছবি। এটি যারা দীর্ঘদিন বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকে লড়াই সংগ্রাম করেছে, তাদের রক্তক্ষরণ করে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ বিএনপি হাইজ্যাক হয়ে যাচ্ছে। তাদের অফিসে এনএসআইর প্রধান গিয়ে মিটিং করলেন, বিভিন্ন প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অতি উৎসাহী হয়ে তাদের সাথে যোগাযোগ করলেন। এটা সরাসরি নির্বাচনী যে আচরণবিধি রয়েছে এটা লঙ্ঘন। তারেক রহমান নামের গোলাম হলে আবার বাংলাদেশ থেকে সকল প্রশাসনের মতন আপনাদেরকে বিদায় নিতে হবে। এজন্য আপনারা যদি গোলাম হতে হয় জনগণের গোলাম হবেন, তাহলে জীবনের মুক্তি খুঁজে পাবেন। আইপিএল টি-20 প্রসঙ্গ। ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল টি-20তে মুস্তাফিজুর রহমানের খেলা নিষিদ্ধ হওয়ার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ সরকার। দেশে এর সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়। আজ সোমবার মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমকে চিঠি দিয়েছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে তথ্য মন্ত্রণালয়। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে। শনিবার আইপিএলে মুস্তাফিজের সাথে চুক্তি বাতিল করতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের ধর্মীয় নেতারা ও ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ আইপিএলে মুস্তাফিজকে বয়কটের ডাক দিলে নাইট রাইডার্স কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেয় বিসিসিআই। রবিবার নিরাপত্তার কারণ দেখিয়ে আইপিএলে মুস্তাফিজের খেলা নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়। বিসিবির সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্তের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আগামী মাসে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শীত, ঘন কুয়াশা, ঠান্ডা বাতাসে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার জনজীবন বিপর্যস্ত। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী ভর্তির সংখ্যা। আজ সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 9.2 ডিগ্রি সেলসিয়াস। পৌষের হাড় কাঁপানো শীতে নাকাল চুয়াডাঙ্গার জনজীবন। শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। জেলায় গত দুদিন সূর্যের দেখা নেই। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম, কৃষিকাজ। নষ্ট হচ্ছে ধানের বীজতলা। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। এদিকে রংপুরে দুদিন ধরে ঘন কুয়াশার কনকনে ঠান্ডার সাথে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। ফসলের জমিতে কাজ করতে পারছেন না দিনমজুর খেটে খাওয়া মানুষ। সোমবার রংপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণের উপকূলীয় জেলা সাতক্ষীরায় উত্তরের হিমেল হাওয়ার তীব্র শীতে জবুথবু জনজীবন। সোমবার থেকে তাপমাত্রা আরও কমে গেছে। প্রচণ্ড শীতে বিপাকে হতদরিদ্র নিম্ন আয়ের মানুষ। বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। বেশি ভুগছে শিশু, বৃদ্ধরা। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলেটের তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতজনিত অসুস্থতা। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়ায় ভুগছেন বৃদ্ধ, শিশু সহ অনেকে। সংবাদ শেষ করব ক্রান্সিমের শিরোনামগুলো আরও একবার জানিয়ে। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুরু, পরিবেশে সন্তুষ্ট সিইসি। নির্বাচন বানচালের যে কোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। সার্বিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের সাথে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বৈঠক। নির্বাচন সামনে রেখে পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ দুদুর। প্রশাসনের একটি অংশ ঝুঁকেছে বিএনপির দিকে, অভিযোগ এনসিপির। এমন পরিস্থিতিতে নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন। আইপিএল বন্ধের নির্দেশ সরকারের, ভারত মুস্তাফিজের খেলা নিষিদ্ধ করায় বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।